সুপার মহিলা কলেজের পরিচালক কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক যারা ফখরুদ্দিন আহমদ, রাজিয়া সুপার মহিলা কলেজ রংপুরের পরিচালক কমিটির অন্যতম সদস্য, আমাদের জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ যারা দেলোয়ার হোসেন, আব্দুল সামাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালক কমিটির সম্মানিত সদস্য যারা ডাক্তার আশরাফ আলী, আমাদের আব্দুল সামাদ উচ্চ বিদ্যালয় এবং রাজিয়া সুপার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য যারা মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী যারা সম্মানিত অভিনববৃন্দ, কলেজের প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্নেহাস্পদ আজকে যাদেরকে নিয়ে এই সুন্দরতম অনুষ্ঠান, আমাদের 2024 সালের পরীক্ষার্থী শিক্ষার্থীরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ বক্তব্য হয়েছে, আমি সকল বক্তাগণের সাথে একমত করছি। তোমাদের উদ্দেশ্যে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের আগামী চলার যাতে মসৃণ হয় এটার উপর দীর্ঘ উপদেশগুলো হয়েছে। আমি মনে করি আজকে এই রাজিয়া সুপার মহিলা কলেজ রংপুরের যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দেবে তারা দুইটি কারণে সৌভাগ্য। প্রথমত, তোমরা এই কলেজের প্রথম ব্যাচের ছাত্রী, এটা হচ্ছে তোমাদের জন্য একটা গৌরবের বিষয়। এই কলেজ যতদিন থাকবে, এই কলেজ যতদিন এই পৃথিবীতে শিক্ষা বিস্তারে দাঁড়িয়ে থাকবে, ততদিন তোমরা প্রথম ব্যাচের ছাত্রীরা হিসাবে একটা আলাদা সম্মানে, আলাদা একটা কৃতিত্বের অধিকারী হিসাবে সকলের মনোমন্দিরে তোমরা অবস্থান করো। দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা তোমাদের মতো ছাত্রীরা আজকে 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, অথচ তোমাদের মতো অনেক মেয়েরাই আজকে কিন্তু শিক্ষা ক্ষেত্রে থেকে অনেক পিছিয়ে পড়েছে। তারা কিন্তু একসময় হয়তো এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু তারা জড়ে পড়েছে। তাদের থেকে তোমরা সৌভাগ্যবান যে তোমরা এইচএসসি পরীক্ষা দিতে পারছো। আমি তোমাদের পরীক্ষার বিষয়ে দুটো কথা বলতে চাই। তোমরা যেহেতু জীবনে পাবলিক পরীক্ষা আরো দুটি দিয়েছে, একটা দিয়েছে জেডিসি আর একটা দিয়েছে এসএসসি। এসএসসি তোমরা দিয়েছে, জেডিসি দিয়েছে, তোমাদের অভিজ্ঞতা আছে নিঃসন্দেহে। এবার তোমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দিতে যাচ্ছ, সেটা হচ্ছে এইচএসসি। এই পরীক্ষাটা তোমার আগামী শিক্ষা ক্ষেত্রে তোমার শিক্ষা জীবন কেমন হবে, তোমার শিক্ষা জীবন কোন দিকে প্রবাহিত হবে, এটার জন্য কিন্তু এই এইচএসসি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখানে ভালো ফলাফল করো তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনে ভালো সাবজেক্টে অনার্স করতে পারবে, অথবা তুমি যদি অন্য যে কোনো ভালো জায়গায় পড়াশোনা করতে চাও সেটা তোমার প্রধানত কাজে লাগবে। পরীক্ষার্থী হিসেবে তোমাদের যে কয়েকটা কাজ, সেটা হলো প্রথমত তোমাদেরকে আমরা আজকে একটা ফাইল দিয়েছি, সেখানে রুটিন দেওয়া আছে, কলম দেওয়া আছে, ইরেজার আছে, স্কেল আছে। এই যে ফাইল, এই ফাইলের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম সহ স্কেল আরো যেগুলো দরকার পড়বে, এই জিনিসগুলো প্রথমত নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের জন্য খরচ। যদি তুমি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে না পারো তাহলে পরীক্ষার হলে তোমাকে ঢুকতে দিবে না, তুমি পরীক্ষা দিতে পারবে। আমি গত কয়েকদিন আগে একটা অভিজ্ঞতা বলছি। আমি আমার বড় মেয়ে আবার এইচএসসি পরীক্ষা দিতে, সে সিলেট কমার্স কলেজের ছাত্রী, তো তার অ্যাডমিট আনতে সে যাচ্ছে, আমি তার সাথে গিয়েছিলাম, আমি তাকে নিয়ে গিয়েছি তার অ্যাডমিট আনার জন্য। তো এখানে কমার্স কলেজের সিস্টেম হলো ভিতরে ঢোকা যায়, বাইরে পর্যন্ত তাকে যাওয়া, ওদের যে মূল ফটক যেটা ওইখানে যাওয়া যায়, ভিতরে যাওয়া যায়। বাইরের ফটক থেকে মধ্যখানে অনেক জায়গা আছে, সেখানে বসানোর জায়গা আছে, অভিভাবকদের সেখানে যাওয়া। আমি দাঁড়িয়ে আছি আমার মেয়ের জন্য অপেক্ষা করছি, হঠাৎ করে একটা মেয়ে আমার কাছে আসে, আসার পরে আমাকে বলতেছে যে আঙ্কেল আপনার কি মোবাইল ফোন আছে? আমি বললাম হ্যাঁ আছে। বললো আমি একটা ফোন করবো। আমি বললাম কেন? বলতেছে যে আমার অ্যাডমিট কার্ডটা আমি বাসায় ফেলে এসেছি, এখানে এমসি কলেজের অনার্স থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে।
আমার মনের মধ্যে একটা খটকা যায়, ওই মেয়েটা দেখতে বয়স একটু বেশি বেশি মনে হচ্ছে। অনেক সময় যে প্রতারণা করে না মেয়েরা, আমার 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 নলেজের মধ্যে ওটা চলে আসে, মেয়েটা প্রতারণা করার জন্য আমার কাছে আসছে কিনা, এটা আমার মুহূর্তের মধ্যে আমার মনে হচ্ছে। আবার একটা জিনিস মনে হলো, সে অ্যাডমিটটা ফেলে এসেছে। আচ্ছা, প্রতারণা যদি করারই কোনো ইচ্ছে থাকে, আশেপাশে কি লোকজন আছে, ছেলেরাও আছে, মেয়েরা আছে, অভিভাবকরা আছে, এরা হয়তো আমাকে সাহায্য করবে, এটা আমি চিন্তা করি। তাই বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার ওই যে আমার মোবাইলের লকটা খুলে আমি একটা তাকে দিলাম। সে ফোন করলো, ফোন করার পরে সে বলতেছে, পিসি তুমি এতক্ষণ আসো না কেন, আমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তুমি আসো না কেন বলতেছে। উনি হয়তো বলছে আমি রাস্তায় আছি, আমাকে ফোন দিয়ে সে যখন চলে যাচ্ছে, তখন আমি বললাম যে তুমি অ্যাডমিট কার্ডটা যে ফেলে আসলাম, এটা কারণটা কি? তবে সে কোনো জবাব দিচ্ছে না। আমাদের হয়তো তাকে বিব্রত করার দরকার নেই, এমনি সে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। সে চলে গেল, সে যেখানে দাঁড়িয়েছিল ওখানে 20 মিনিটের পরে একজন মহিলা আসলেন, তাকে অ্যাডমিট কার্ডটা দিলেন। কিন্তু ইত্যবসরে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, অনেকে তাদের আসন বিন্যাস দেখতেছে, এখানে আমি দেখলাম সবাই চলে গেছে, সে একাই এখানে দাঁড়িয়ে আছে। এই যে তার প্রথম দিনের পরীক্ষা, এই যে সে ফ্রাস্ট্রেশনে ভুগলো, এটা কিন্তু তার এই দিনের পরীক্ষাটা যে ভালো হবে না নিঃসন্দেহে, এটা অবশ্যই তার ভালো পরীক্ষা দিতে, তার যে এই যে মনের মধ্যে যে একটা পেরেশানি এসে গেছে, এটা কিন্তু তার ভালো পরীক্ষার প্রতি অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড একসাথে স্টাফলার করে ওইটা, ওই যে আমরা ব্যাগটা দিয়েছি যেটা, ওই ব্যাগের মধ্যে রাখবে এবং এটা প্রতিদিন নিয়ে যাবে। আরেকটা কথা বলি, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড যদি তোমরা পাবা, ওটা ফটোকপি করবা, ফটোকপিটা বাসায় থাকবে, মূল কপি পরীক্ষার হলে। আপনারা সবাই দেখতেছেন, জানাজা এখন শুরু হবে, হচ্ছে না। দীর্ঘদিন যাবতীয় উনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে উনি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। উনি বেতাল বরবাড়ি গ্রামের মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকারী থেকে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আসলে মসজিদ নির্মাণের জন্য তার অগ্রণী ভূমিকা ছিল। মসজিদ নির্মাণের জন্য যা যা করণীয় কোনো কিছু করতে তিনি কোনটাবোধ করেন না। তাই আমি মরহুমের জীবন দশায় চাল চলন, কথাবার্তায়, আচার ব্যবহার আরো মনে আঘাত বার্তা দিয়ে থাকলে আমি ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে তথা বেতাল বরবাড়ি গ্রামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি মরহুমের জন্য তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ওকে ক্ষমা করে দিবেন। আর উনি সংসারী থেকে আগে থেকে উনি বিরত ছিলেন, তার ছেলেরাই সবকিছু করছে। এবং জানা পাওনার ব্যাপারেও যদি কারো কোনো পাওনা দানা থেকে থাকে, তাহলে আপনারা ওনাকে বলবেন, ওনার সুযোগ্য সন্তান আছে, আমরা আছি, আমরা সর্বোপরি চেষ্টা করব। আমি সর্বশেষ মরহুমের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমি অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সারওয়ার জাহান বাচ্চুভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজ সকালে ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেহেশত নসিব করেন। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন উনি বরবাড়ি মসজিদের সভাপতি ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে। এছাড়াও উনি সামাজিক অনেক কাজের সাথে জড়িত ছিলেন। উনি দীর্ঘদিন সভাপতিত্ব করছেন এই যে ফালু প্রধান, হাজি ফালু প্রধান সাহেবের বাড়ির যে জামে মসজিদ, এই মসজিদে দীর্ঘদিন সভাপতিত্ব করছেন। এছাড়াও সামাজিক অনেক কাজের সাথে জড়িত ছিল, ব্যবসা বাণিজ্য করছে, কৃষি কাজ করছে, আচার বিচার করছে। কাজ যে বেশি করে ভুল তার বেশি হইতেই পারে। সেই হিসাবে যদি তার আচার আচরণে, কথাবার্তা কারো মনে কোনো কষ্ট থাকে, আল্লাহর রাস্তায় আজকের এই দিনে সকলকে আমি অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, ওনাকে ক্ষমা করে দিবেন। আর যদি দেনা পাওনা থাকে, ছোটখাটো হইলে ছাইড়ে দেওয়ার মতো হইলে ছেড়ে দিবেন, না ছাড়ার মতো হইলে ওনার ছেলেরা আছে, পরিবারের সদস্য যারা আছে ওনাদের কাছে বলবেন,
যে কোনো ভাবে আল্লাহর রহমত আপনাদের এটা যে কোনো ভাবে পরিশোধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, উনি মুরব্বী মানুষ, আমার জানা মতে উনি মোটামুটি ভালোই ছিল এলাকাতে। উনি 5 ওয়াক্ত নামাজি ও ছিল, পাশাপাশি দীর্ঘদিন যাবতীয় অসুস্থতার কারণে হয়তো ইদানিং হয়তো মানুষের সাথে যোগাযোগ কম হয়েছে। এছাড়া তো উনি সামাজিকভাবে সকল কাজের সাথেই অগ্রণী ভূমিকা রাখতো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আবারও মরহুমের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মরহুমের স্মৃতিচারণ করার জন্য ওনার মরহুমেরই একজন জনাব হাজী আবু তালেব, মরহুম আবু তালেব সাহেবের জানাজায় অনুষ্ঠিত সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। এই হাজী সাহেবের বর্ণনা আরো দুজনের ইতিমধ্যে অনেক বলে রয়েছে। উনি কিন্তু আমার একটু এলাকা দেখা হইতো প্রতিদিন, এবং উনি অসুস্থ অবস্থায় আমি প্রতিদিনই তারে দেখার চেষ্টা করতাম। এবার আজকেও আসছি, আজকে হাঁটতে আসে কয়েকদিন যাবত ঈদের কারণে আসে নাই, আসতে পারি নাই, আজকে আসছি। আসার পরে ওনারা এবার দুই ছেলে তো ভাগ করে রাখে, একদিন যদি যাই তো হয়ে গেল তারপর জিগায় আসছি, পরে পেতেছে একটু পরে আসেন, কাপড় টাপড় নোংরা এখনই ধৌত করবো, দরজাটা এলাকে আর আমি জীবিত অবস্থায় দেখতে পাই নাই। উনি কিন্তু আমার আর সাথী ভাই। সবচেয়ে বড় আর একজন সাথী হইল, আমি কিন্তু ওই যে বরবারি জামে মসজিদের সভাপতি, উনি সহসভাপতি। উনি যে মসজিদের জন্য কি পরিশ্রম করছে এটা আমাদেরকে বলা যাবে না। পারত যদি উনি মসজিদটা বানায় দিত, এতটুকু চেষ্টা করছে। এরকম দ্বিতীয় আরেকজন সহকর্মী আমার সাথে অনার নাই। উনি 1 বছর হয়েছে যে উনি বার্ধক্যজনিত কারণে নামাজ হয়ে যেতে পারে না। নামাজও যে সময় যাইতে পারছে, এই সময় আমার কানে কানে বলছে কাছে বসলে যে ভাই নামাজটা কি পড়ে যেতে পারবো, আমি কেন দোয়া করে মানুষ, আমরা তো চেষ্টা করতে ওনার আশাটা আল্লাহ পূরণ করলো না, দেখে যেতে পারলো না। আপনারা জেনে রাখেন যে উনি এতটুকু চেষ্টা করতে এবং 1 ঘন্টা জায়গা উনি মসজিদ অফ করে দিয়েছেন। কতটুকু দান ছিল মনে করেন। এবং উনি যে তাবলিগ জামাত করছে তাও জানেন, কত হাম মানুষের যে নামাজ খেয়ে আসছে, জামাত লয়ে গেছে। বছরে যে আমরা ঢাকাতে যাই, আমরা লয়ে গেছে, উনি হলো আমাদের চালক, ওনার সাথে আমরা জামাতে গেছি, যেটা তাবলিগ জামাতের বাচ্চাদের হয় ঢাকাতে। সামাজিক ভাবে উনি সব কাজে জড়িত রয়েছে। মসজিদের কাজগুলি মুনি না লইয়া অনেক সময় নিজে করছে। উনি করলে আমি একটা, আমি ওনার সাথে সাথে কাজগুলি করছি, কিন্তু উনিও চলে যাওয়াতে আমার মসজিদের কাজে হবে। আমি আমাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই, তাই অনুবাদকে দোয়া করবেন, আল্লাহ যেন তার ব্যস্ত করে। এই কথা বলে আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমিও সুস্থ আসবো 6-7 মাস যাবো। আমি দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আবারও ওনার আপনার মাত্রা কামনা করে আল্লাহ যেন তার ব্যস্ত সর্বোচ্চ সাধনাকে প্রতিষ্ঠিত করে। আসসালামু আলাইকুম। মরহুমের স্মৃতিচারণ করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি রুহুল আমিন রেনু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম সত্য আলহাজ আবু তালেব সাহেবের জানাজা নামাজে উপস্থিত আমাদের এত অঞ্চলে সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম। এখানে অনেকেই ওনার দীর্ঘ জীবন, কর্মময় জীবন, সামাজিক অবস্থান, ধর্মীয় কাজে সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। আসলে সকলের কথাই একই কথা। কাজে আমাদের এই অঞ্চলের সবচেয়ে প্রবীণ মানুষ, একজন দিনী মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই এলাকার সকল হাজরান মজলিস আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা মুরব্বী আছেন ওনার সন্তুষ্ট আমরা
আমাদের সাথে তো হাসি মুখে কথা বলেছেন, তারপরও চলার পথে যদি ছোটখাটো জানা অজানা আচার আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আজকের এই শেষ বেলায় ওনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করেন। আপনারা জানেন উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সেই হিসাবে ওনার মৃত্যুতে পরিবার পরিজন যেন এই সুখ বইবার মতো ক্ষমতা দেয়, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মরহুমের স্মৃতিতে করার জন্য আমি সরকার বাড়ি জামে মসজিদের প্রেসিমাম মৌলানা আলী হোসেন সাহেবকে কিছু কথা বলার জন্য আমি বিরত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে একটা বিশেষ নেক কাজ জানা যায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দাকে চির বিদায় দেওয়ার লক্ষ্যে দোয়ার উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা জনাব আলহাজ আবু তালেবের ওনার আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করেন, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মওত তোমাকে ধরবে। মওতের হাত থেকে বাঁচার আমাদের কারো কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন। আমরা ছোটবেলা থেকেই দেখি উনি নামাজি মানুষ। আমাদের বয়স যা হয়েছে, এই ছোটবেলা থেকে আমরা দেখতেছি উনি নামাজি মানুষ এবং উনি ভালো কাজের সাথে জড়িত। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন মসজিদের জন্য উনি অনেক মেহনত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লা আও ইলমুন ইনতাফিউ বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনি আজকে মারা গেছে, ওনার আজকে থেকে আর ওনার কোনো আমল করার সুযোগ নাই। সুযোগ আছে, কিন্তু আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, মানুষ মরে যাওয়ার পরে তিনটা কাজ এরকম যেটা মরে যাওয়ার পরও তার সব বাকি থাকে। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মধ্যে বিশেষ কাজ হলো মসজিদ বানানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াতে মসজিদ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানান। সুবহানাল্লাহ। সেই হিসাবে ওনার চেষ্টা যতটুকু ছিল এই মসজিদ বানানোর ক্ষেত্রে করেছেন। আমরা দোয়া করি উনি মানুষ চলাফেরায় ওঠা বসায় যে ভুলগুলি হয়েছে এগুলি যেন আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আর এই মসজিদ এবং সদকা জারিয়া যে কাজ তিনি করেছেন ওইগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বানায়া আজকে থেকে যে ওনার জিন্দেগি শুরু হতেছে একটা জগৎ, কঠিন জগৎ, কবরের জগৎ, সেখানে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফয়সালা করেন, এই জন্য আমরা ওনার জন্য দোয়া করি। আর বিশেষ কথা হলো আমরা ওনার থেকে শিক্ষা নিই যে মরে যাওয়ার পরে যেন আমারকে নিয়ে মানুষ কিছু ভালো কথা বলে, মানুষ যেন সমালোচনা না করে। এই কাজ আমরা দুনিয়াতে করে যাই যেন মানুষ আমি মরে যাওয়ার পরেও যেন আমাকে নিয়ে মানুষ দোয়ার জন্য আল্লাহর কাছে এরকম হাত তোলে। এজন্য আমরা এরকম কিছু কাজ দুনিয়াতে করে যাই যেটা মরে যাওয়ার পরে আমার কবরে সহযোগিতা হবে। আমি আর কথা না বাড়ি এই মরহুমের জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক কাজগুলিকে জরিয়া বানায়, যত নেক কাজ তিনি করেছেন এইগুলিকে জরিয়া বানায় গুনার কথা যেন আল্লাহ মাফ করে দেন এবং নেক কাজগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জরিয়া বানায় ওনার নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলুন আমিন। পরিশেষে সবার জন্য দোয়া করি, আমিও সবার কাছে দোয়া চাই। যদিও আমার বাড়ির পাশে এই সরকার বাড়ি জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ আমি জুমার নামাজের দায়িত্ব পালন করি, আর ওনার সাথে আমার ছোটবেলা থেকে একটা সম্পর্ক ছিল।
ওনার বাতিজা মুস্তফা আমার সাথে মাদ্রাসায় লেখাপড়া করতো, সেই হিসাবে আরো আগে থেকে ওনাকে আমি চিনি জানি। যত জায়গায় আলোচনা হয়েছে আমি রাস্তায় পাইলে আমাকে আগে সালাম দিত। সেই হিসাবে আমাকে যখন একজন এই মৃত্যু সংগঠন জানাইছে, আমি এক মিটিংয়ে ছিলাম, আমি বলছি ইনশাল্লাহ চেষ্টা করবো জানাজায় শরীক হওয়ার জন্য। আল্লাহ আমাকেও শরীক হওয়ার তৌফিক দিচ্ছেন। সবাই সবার জন্য দোয়া করি, একে অপরকে মাফ করে দেই। উনি চলাফেরা যদি কারো মনে কোনো কষ্টের কারণ হয়ে থাকে আল্লাহ রাসূল ওনাকে মাফ করে দিবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুমের স্মৃতিচারণ করার জন্য আমি পংমুসা বাজার মসজিদের প্রেসিমাম তাকে কিছু কথা বলার জন্য বিরত অনুরোধ করছি। পংমুসা বাজার মসজিদের প্রেসিমাম। শুরু হইব কটা বাজে? আলহামদুলিল্লাহ আমি নামাজ ভিডিও করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লি সাহেবান, আপনারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন মরহুমের সালাতে জানাজা পড়ানোর জন্য। আসলে আমরা কিন্তু এখানে আসছি একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, যে মৃত ব্যক্তি যিনি আছেন ওনার কল্যাণ কামনার জন্য। কথা ঠিক কিনা? তো মৃত ব্যক্তির কল্যাণের জন্য আসছি। প্রত্যেকেই জীবিত ব্যক্তির কল্যাণ যদি আমরা কামনা করি সমাজ জীবনে, তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হবে। এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আর উনি যতটুকু জেনেছি যে খোঁজ নিয়ে উনি হজ করে এসেছেন। হজ করছেন না উনি? আলহাজ শুনলাম। তো হজ যেহেতু করছেন, এখন কিন্তু হজের মৌসুম। উনি জিলহজ মাসে হজ করেছেন, আবার ইন্তেকালটা করছেন কোন মাসে? জিলহজ মাসে। আল্লাহ একটা বারাকা দান করেছেন ওনাকে, একটা পবিত্র ফজিলতের মাসে, কুরবানির মাসে, ঈদুল আজহার মাসে উনি ইন্তেকাল করেছেন। আর কোন ব্যক্তি মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তার খারাপ সমালোচনাগুলি করো না। যেহেতু ওনার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, হাদিসে আসছে যে তার ভালো দিকগুলি তোমরা তুলে ধরো। যদি ফেরেশতা পছন্দ করে এই ভালো দিকগুলো, সমালোচনাগুলো নিয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে উপস্থিত হয় এবং আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের সামনে আছে। আর আমাদের প্রত্যেককে যেহেতু মরতে হবে, এটা আমরা সকলেই জানি। আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে যে মানুষকে মরতে হবে। যারা কাফের তারাও বিশ্বাস করে যে মৃত্যু নিশ্চিত। আর কাফেররা দেখতেছে আমার সামনে আরেক কাফের মারা যাচ্ছে, আমার পিতা মাতা পূর্বপুরুষ মারা যাচ্ছে, তারাও বিশ্বাস করে। আমাদের যেহেতু এই বিশ্বাসটা আছে, মৃত্যু মরণ করতেই হবে, মৃত্যুটা যেন আমাদের সুন্দর হয়। সুতরাং প্রিয় ভাই, আমরা যদি মাটির উপরে ভালো করি তাহলে অবশ্যই মাটির নিচে আমরা ভালো থাকতে পারবো। একটা জিনিস খেয়াল করবেন, সাপ কিন্তু একে বেঁকে চলে, ঠিক না? যখন তার গর্তে যায় তখন সোজা হইয়া যায়। আমরা যতই আঁকা বাঁকা চলছি না কেন, আমাদেরকে কবর যাইতে হবে কি হইয়া? সোজা হইয়া। আর সোজা হওয়াটা হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহর সহজ সরল সঠিক সোজা রাস্তা, যেটা প্রতিদিন আমরা সূরা ফাতিহায় সালাতে আমরা জানি পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লি সাহেবান, এখন স্মৃতিচারণ করার জন্য আমি ওনার তাবলিগ জামাতের পক্ষ থেকে যে কেউ একজন আছেন। তাবলিগ জামাতের পক্ষ থেকে জনাব ইসমাইল সাহেব, মৌলানা ইসমাইল সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت وإن كنتم في بروج مشيدة. فقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জানাজায় মরহুম আবু তালেব সাহেবের জানাজায় আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে যারা স্মৃতিচারণ করছি, যারা জানাজায় উপস্থিত হয়েছি, আমাদেরকেও একদিন চলে যেতে হবে, আমরাও চলে যাব। যে জিব্বাদের কথা বলছি এটাও একদিন নিষ্ক্রিয় হয়ে যাবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন।
তো হাদিসের মধ্যে আসছে, এর আগে আমার উস্তাদ মোহতারাম আলী হোসেন সাহেব একটা হাদিস তিলাওয়াত করেছিলেন যে মানুষ মরে যায় তিনটি জিনিস রেখে যায়। এর মধ্যে একটি হচ্ছে ইদামাতাল ইনসান ইনকাতা আনহু আমাল, মানুষ মৃত্যুবরণ করলে তার আমল বন্দিগি শেষ। কিন্তু তিনটি কাজ যদি কেউ করে যায়, যেমন সরকারি চাকরিজীবী যারা, তাদের চাকরি চলে যাওয়ার পরেও সরকার একটা ভাতা দেয় তাদের, ঠিক অনুরূপ কর্ম করে না কিন্তু বেতন পায়, কাজ নাই বেতন আছে, এর নাম সরকারি চাকরি। হাদিসের মধ্যে আসছে মারা গেছে তারপরও তার আমল কবরে যেতে থাকে। এর মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া, ভালো কাজ, আর একটা হচ্ছে ইলম ইউনতাফাউ বিহি, যে উপকারী ইলম, যে ইলম শিক্ষা দিয়েছিল। আরেকটা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক আমল, নেককার সন্তান যে পিতা মাতার জন্য এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলা থেকে তিনি আমাকে স্নেহ করতেন, যেহেতু দাওয়াতের কাজের সাথে সংশ্লিষ্টতা ছিল, আমিও দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ততা ছিল আমারও, যার ফলে তিনি আমাকে খুবই স্নেহ করতেন, আদর করতেন। তিনিও দাওয়াতের কাজে দীর্ঘদিন সময় দিয়েছেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। এই জন্য উনার আমার মনে হয় যে উনিও সদকায়ে জারিয়ার নেকি তিনিও রেখে গেছেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও সদকায়ে জারিয়া, যেটি মৃত্যুর পরেও নেকি কবরে যেতে থাকে, এই কাজ যেন আমরা করতে পারি, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। পরিশেষে এই মাইয়েতের যারা রয়েছেন, ওনার যে উত্তরাধিকারী সূত্রে ওনারা যে সম্পদের মালিক হবেন, তা যেন কুরআন সুন্নাহ মোতাবেক বন্টন হয়। তার মৃত্যুর পরে 3 দিন, 40 দিন, 4 দিন খাবার দাবারের ইন্তজাম করা, সেগুলো ইসলামে সমর্থন করে না। মৃত্যুর পর প্রথম কবরের মাটি আমাদের দেশে প্রচলন রয়েছে, সেগুলো ইসলামের মধ্যে সমর্থন করে না। তাছাড়া এই তার পাশে 4টা খুঁটি ধরে কুল্লিয়া ইউল কাফিরুন ফালাক নাস, আমরা এগুলো আমল করে আসছিলাম। যখন পড়াশোনা করলাম, জানলাম, শিখলাম, দেখলাম যে এগুলো কোরআন হাদিসে নেই। কাজে আমাদের সমাজে অনেক কাজ রয়েছে যেগুলো আমরা মনের আবেগ, আমাদের এই দেশটা ছিল হিন্দুস্তান, সেখানে হিন্দুরা শ্রাদ্ধ করতো মানুষ মরার পরে, সেটি আমাদের মধ্যেও কিছুটা বহিঃপ্রকাশ ঘটে, আমরাও সেখানে অনুষ্ঠান করি। কাজেই আমরা যেন প্রতিটি কাজ কুরআন সুন্নাহ মাফিক করতে পারি। এবং কবরটা কিভাবে খনন করবো, আমাদের দেশে যেটা খনন করা হয়, মানুষটাকে চিৎ করে টোয়া মুখটাকে একটু কেবলামুখী করা হয়। নিয়ম হচ্ছে যে পুরা দেহটা এমন ভাবে দাফন করা যে পুরা দেহটা কেবলামুখী হয়। প্রথমে এক স্টেপ অর্ধ হাত গর্ত করবে, তারপরে প্রায় 2.5-3 হাত গর্ত করার পরে আরেকটা গর্ত হবে শুধু লাশটা বরাবর, যতটুকু লাশটা হাসিক করে যাচাই বাছাই করে প্রতিটি কাজ যেন আমরা কুরআন সুন্নাহ মোতাবেক করে পরকালের পাথেয় অর্জন করতে পারি এবং দাওয়াতে তাবলীগের কাজেও আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে, ওনার বড় ছেলে হোসেন কিছু কথা বলবেন, তারপরে জানাজা হবে, জানাজা করাবেন তার মেয়ের জামাতা, এরপরে জানাজা শুরু হবে। কিছু কথা বলবেন তার বড় ছেলে হোসেন। আসসালামু আলাইকুম। জানাজা পড়াইবেন এই যে মোহাম্মদ মুস্তাফা কামাল আমার বাবা। আমার বাপ So, যদি ওনার কাছে কেউ কোনো কিছু দাবি দাবা চায়, তাহলে হচ্ছে যদি দাবি চায় টাকা পয়সা ছাড়ার মতো হইলে স্যার ভাই, না ছাড়ার মতো হইলে আমার জানাই ভাই। আর যদি মনে হরইন বলে সাইরা দিবেন, সে আর কেউ কই নেবে, আল্লাহ হচ্ছে সাইরা দিবেন। এই হিসাবে আমি এছাড়া কইছি, আর হয়তো অনেক কিছু কইছি, আমি আর কোয়ার কি আছে, এই হিসাবে আমি আপনার কাছে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ছোট বোনের জামাই, উনি জানাজা পড়াইছেন। জানাজা নামাজ আরম্ভ হচ্ছে, আমরা সকলে পা থেকে জুতা খুলে ফেলে
আমি কেন খরিদার জানাজা শুরু হচ্ছে। তো আজকে জানাজা শুরু হচ্ছে, আপনারা সবাই দেখতেছেন জানাজা এখন শুরু হবে, হচ্ছে না। গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা 2 নং সিএম বি সরকারবাড়ি মাদ্রাসার হ্যাবস বিভাগের ছাত্র সাকিবুল হাসান রাহা, প্রথম বুলেটিন ও মোস্তফা জার্নালিস্ট। এটা আপনার কাছে বললাম, আমি মোবাইল নিয়ে গেছি, জমা নিচ্ছি, মোবাইল নিয়ে গেছে, বড় ভাই নিয়ে গেছে জমা। ফেসবুক আইডি ও তার এভরিথিং পেজ সহ সকল কিছু দিলে পরে যদি হ্যাক করেছে। এই ব্যাপারে তার পিতা উক্ত মাদ্রাসার শিক্ষক ঠিক হয়ে যাওয়ার পরে রফিক আপনারা আসার পরে ওনার সাথে কথা হচ্ছে। আপনি আমার ফোন দেন ভাই, এমন একটা কাজ করছে মানে আসমান ভাঙ্গে আমার বললে মনে করেন যেন, আর একটা আছে মানুষের জানতো মরা, আপনি আমাকে জানাবেন না? আমরা তো সবকিছু নিশ্চয় করে একটা বিষয়ে আঘাত করে সঙ্গে জানলে কেমন লাগবো। কালকে মারছে ওরে, বুঝছেন, ওর বড় ভাই মারছে। হ্যালো, আপনি তো অনেক ভালো মানুষ, হ্যাঁ, কথা কাজে সব কিছু করে দিচ্ছে, তাই না? জীবনে করতে পারবেন সারাটা ভিতরে আসলে আসলে সব পাঁচটা আঙ্গুল তো সমান হয় না। না না, ইমানের যে একটা ইয়ে আছে রেস মাত্র। কথা কো, তাই করে সাথে কথা কো। হ্যালো, হ্যাঁ, শোনো শোনো, তুমি না, তোমার কথা শুনে লাভ নাই। শোনো, এই যে আমিনুল খারা তোমার নিয়ে গেলাম মোবাইল দেখবার লাগি, তুমি করছো কি আমার মোবাইল না লইয়া গিয়া পেন্ডোরার সামনের থেকে টেহা তুলে লইয়া করছো। পরশু দিন যখন তুমি করছো, এই হ্যাক করছো, তখন কিন্তু তোমার মোবাইলের এসে বাইসে রয়েছে, স্ক্রিনশট বাইসে রয়েছে, এগুলো আমার কাছে আছে। মানে এইসব কয়ে লাভ নাই। তোমার আমি কইছি বাবা শোনো, তোমার আমি মাসে 5,000 টাকা দেন, আমার 60 যাতে ঠিক থাকে। আর তুমি যে এই 4-5 দিন ধরে রইছো, হ্যাঁ, আমার থাইকিয়া আমার কপালে এই হনির গায়ে তুই গেলে গেছো, এটা কি মানুষের কাজ? আমি তোমার কোনো অন্যায় করছি? তোমার আমি কোনো শাসন করছি? তোমার আব্বারে কালকা রাতে তুমি কইছো কালকা রাতে কমপ্লিট করে দিবা, তোমার আব্বারে আমি ফোন দেই নাই। এখন আমার অপরিল হয়ে তোমার আব্বার কাছে আমি আইছি। তুমি বুঝো, আমার কাছে থাইকিয়া আমার মোবাইল নিয়ে তুমি যাই আরেক জায়গা থেকে টাকা তুলে লই আয় করো। তুমি কি মনে করছো আজকে তোমার বাবার লগে সম্পর্ক বলা আমার ছেলে এনে দেখে, নাহলে তো তোমার আমি তখনই পুলিশের লগে ধরাই দিই। কারণ বহু কায় আজ রে কুহো মারে, আজকে 1-1.5 মাস ধরে আমার এই জ্বালাইতেছ। তুমি কিছু ছুটতে পারবা? তোমার 14 গোষ্ঠী ছোটার ক্ষমতা নাই, কারণ তুমি আমার মোস্তফা জার্নালিস্ট নিয়ে অনলি রাহাত, বুঝছেন, আমার আইডি নিয়ে তুমি অনলি রাহাত লিখে থই দিছো। কি অবস্থা? ভালো আছে? তুমি কি দেশের কি হয়ে গেছো গা? তোমার আমি কালকে আবার অনুরোধ করছি, পাওয়া ধরছি, বাবা আমার ঠিক করে দাও, কারণ আমার এটার মধ্যে 1000 সাংবাদিক করে। তো এই 1000 সাংবাদিকের কাজ আমি এটা করি। হ্যাঁ, তুমি ভালাই করছেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই তো না? না, তোমার মোবাইল আটকায় রাখছে, এটা আমি তো তোমার ভালো হয়েছে কিছু বলছি। তোমার আমি রাত্রে কালকে জানাইয়া তোমার কইছি যে বাবা অনুরোধ করি, পাও ধরি, আমার সাইডটা ফেরত দিয়ে দাও, তোমার নাহলে আমি সকালে তোমার আব্বার কাছে যাবো। এই আমি আমার কথা কিন্তু ঠিক রাখছি। 1 মাস তোমার টাইম দিছি, 1 মাস বাইন্দা যে সময় যে টাকা চাইছো ওই টাকা তোমার দিছি। 1 মাস সময় দেওয়ার পরেও তুমি আজকে আমারে ফকির বানায় ছেড়ে দিছো। কেন লাগি? আমি তোমার অন্যায় করছি? আমি তোমার কোনদিন মারছি, কিছু করছি? কত কথা না। আল্লাহ যেহেতু ভালো চা নিজের পরিবারের সবার, এখন তোমার তো ফুসকিবার কোনো ক্ষমতা নাই। অনলি রাহাত লেখছো, তোমার ছবি দেওয়া আছে, তোমার ছবি টবি সব থানায় দেওয়া আছে। আমি শুধু মান সম্মানের খাতিরে অভিযোগ করা, হুজুরের কাছে আমি মান সম্মানের খাতিরে তোমার আব্বার লগে সম্পর্ক আমি এই জন্য আসছি। আর আমার তাইফের মা কই দিছে যে আমার ছেলের যদি বিন্দু মাত্র সমস্যা হয়
তাহলে আমার সে ছাড়তো না। এই জন্য আমি ডরে বই এখানে আসি না, কিছু বলি না। তা আমারে যেহেতু করে দিছ, আমার জিন্দিগিটা শেষ করে ছেড়ে দিছ। আমার এটার মধ্যে কি হাজার হাজার ভিডিও আছে, কোনো ভিডিও আছে সব শেষ করে ছেড়ে দিছ। হ্যাঁ, তোমার তাইফে দিলে তুমি নিবাগা? এটা কি তোমার বাবার সম্পদ না তাইফের সম্পদ? তাইফে দিলে তুমি নিবাগা? তোমার আমি যে আসলাম, এই যে বক্ষ শুধু যে আসি, তখন তোমার লজ্জা হওয়া উচিত না? তোমার কি লজ্জা হওয়া উচিত ছিল না? যে আমার ছেলে তোমার আইডি দিয়ে দিব, তুমি দিয়ে যাবা গা? আচ্ছা নিছো গা, মুস্তফা জানাই দিছো গা, শেষ। আমার মনে হয় 2 লাখ টাকা শেষ, দিছো গা, ভালো হচ্ছে। তোমার আমি কিছু কই নাই। আমার প্রথম বলেছি এই এমডি মুস্তফা জামালি সেটা কেটে বেচছে তোমার কাছে, প্রথম বলি কারা বেচছে? আরে স্যার এই স্যার তোমার কি কোনো ফোর্স কি শোনো, তোমার কোনো রাস্তা কি খোলা আছে? তোমার মোবাইলে যে নিছল লগা আমার নয় বাড়ছে না, এটা আমি লগা থানায় দিয়ে দিছি না? তুমি কি হয়েছে ওজনের মধ্যে? তোমার আমি হাওয়া ধরে বাহিয়ে রাখছি, তোমার আমি বাসাত গেছি, তোমার আমি বাসাত গেছি, বাসাত লয়ে গেছো গা, তুমি বাসাত দিয়ে লয়ে গেছো গা। তুমি মোবাইল দিয়ে নিছো গা, তোমার আমি ওইটার সামনে জিগাইছি যে চেহারা তুমি নিছো, তুমি না করছো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তুমি না করছো, টাকাটা নেও নাই। এই যে আমার ওয়েবসাইটের মধ্যে ডলার দেয়া, তুমি যে সাকিবুল হাসান এই টিকটকের মাইডে যে পাঠাইছো, এগুলা কি আমার কাছে রয়েছে না? তুমি কি বাঁচার কোনো ক্ষমতা আছে? তুমি তো তোমার এই পর্যন্ত তুমি বাইরে রয়েছো একমাত্র তোমার আব্বার খাতিরে। আর আমি কি মুস্তফা একটা মাস ধরে ভুগতাছি, তোমার আব্বারে আজ পর্যন্ত জানাই নাই। এখন আমার মাদ্রাসা ঠিক করে দিচ্ছেন না? হ্যাঁ, মাদ্রাসা আসার পর ঠিক করে দিচ্ছেন না? আসার পরে ঠিক করতেছে, আবার কিছু ঠিক করুন লাগবো, মানে প্রতিদিনই আমার গেছে যে আমার মাদ্রাসা থেকে আমার গেছে, প্রতিদিনই গেছে জিগাই দেখেন, কইছে যে ঠিক করে দেব। ঠিক করতে করতে পরে সব লয়ে গেছে গা, তারে দিছি, তখন তো হের কাছে ফুল কমতো না, সব লয়ে গেছে গা। কে রে বাবা? আমার কাছে আমি কথা দিই, ভালো চা আপনার মান সম্মান আছে, কারণ আপনি খুব একটা ভালো মানুষ। আপনার স্যারের লাগে আপনার জীবনটা নষ্ট করার দরকার নেই। সারা জীবন নষ্ট হবে আপনার, কি করবি, কখন দিবি ক ডাইরেক্ট সুরাজ ভালো ভালো কোনো পদক্ষেপ করি ভাবে নেওয়ার আগে আপনি ব্যবস্থা করে নেন ব্যাস। কারণ এটা যেহেতু আমরা নিজের পার্সোনাল বিষয় না, কথাটা ভুল করছি, আমাকে নিজস্ব বিষয়টা। আজকে দিনের ভিতরে কাজ করবি, যদি না দিস ওরকম ভাবে যে আমি আজকে দিনের ভিতরে তুই না দিস, আমি কোনো গাড়ির তোর মাথা দিয়ে মরে যাবো, ডাইরেক্ট কথা। আর তুই তো বাঁচ পারবি না, তাইবের বাপ যেটা বললো সেটা তুই বাঁচ পারবি না। আরে সব প্রমাণ আছে না, সব প্রমাণ তোর তো সব প্রমাণ আছে। তুই যে নিয়েছিস তোর তো নাম বাড়ছে, সাকিবুল হাসান, রাহাত। আরে সে নিজে নাম লিখে ছবিটা তুই দিছি, সব আছে। ওখানে রয়েছে, নামটা কি চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, নামটা তো চেঞ্জ করতে পারে না। আচ্ছা, আজকে দিনের ভিতরে মাগরিবের আগ পর্যন্ত তোর টাইম, মাগরিবের আগ পর্যন্ত যা যার ই করছিস সমস্ত কিছু আজকে দিনের ভিতরে তুই পাঠাস। যদি না পাঠাস আমি রহমতুল্লাহ কব ঘরের ভিতরে হয়তো জবর লাগে। কি করি শুনছিস? তাড়াতাড়ি এখনই কাজ করি। মোবাইল দিছে তোরে? তাড়াতাড়ি কাজ করি। হ্যাঁ, টাইমটা আসছিল, আমরা টাইমটা কনসিডার করে পাড়া দিত, পাড়া দিলাম আমরা 5। আচ্ছা, তুই মোবাইল তৈরি পাঠাই দে, তারপরে যা আমি ভাইয়ের সাথে বুঝবানি। শুধু তুই আমার জন্য বাইসে গেছিস, তুই ওই বাসায় রয়েছিস, ভাই তো আমাকে জানাতো, তোর আমি এখান থেকে তোর গাড়ি চালাতে দিতাম। ভাই আপনি যান, ঠিক আছে। আমি যেটা কর দরকার ভাই আমরা জানলাম, আপনি জানলেন, আমি জানলাম, অবশ্যই এটা আমি যেভাবে হোক আপনারই করে দিচ্ছি। কেউ জানবে না, এই চিন্তা আমি করবেন না। কথা বুঝছেন? এটা জানতো না তো, কারণ যেহেতু আপনি যে জায়গায় আছেন আমার জানাই আজকে যদি অন্য কেউ আমাদের খবর দেন তো অন্য কোনো কাজে যেতাম তো ওইরকম ভাবে যায় নগদে মনে করেন 100 মিনিট যে কোনো ভাবে আপনি আমার কাছে আগে তো জানাইতেন, কারণ এটা তো আমরা তার বিশ্বাস করছি, শোনেন, সেও তো আমাকে আগে তো জানাতো, জিনিসটা আগে ক্লিয়ার হয়ে যায়। আপনি আমাকে জানাবেন না? আপনাকে কিছু ভুল করলেন কেন? এবারে জিজ্ঞেস কি খাইছো, কি সমস্যা, হোটেল আছে খাও, কি খাইবা? হোটেলে বরাদ্দ করে দিচ্ছি, বাসাত নিয়ে গেছি, সবকিছু। আপনি আমার কাছে বললেন না কেন? ভাই কোনো আপনি আমার কাছে, আপনি এই পর্যন্ত, আপনি এই ঘটনা ঘটছে, আপনি এই পর্যন্ত আমার জানালেন না।
এরকম কাহিনী হচ্ছে আপনি আমাকে জানাবেন না। আমার এই সম্পর্ক খালি আমার এই সম্পর্কটা আমি কোন আমি তো তারে খালি পাও ধরতেছি এই যে মাথা হতাইতেছি আপনি দেখেন আমারে তারা ডাকেন নে আলকাত নেই নে বাবা কত টাকা লাগবো 2000 টাকা লাগবো নেও 3000 টাকা লাগবো নেও তাই বিকাশে টাকা পাঠাইছি যেটা লাগে নেও বাবা তো আমার ক্ষতিটা তুমি করো না কারণ এটা কিন্তু আমার ক্ষতি না 1000 সাংবাদিকের ক্ষতি আপনি আমার কাছে আমি এটাই আপনাকে দোষ দিব আপনি আমার কাছে আমার ছেলে অন্যায় করছে তুমি আপনি আমার কাছে জানাবেন তারপর আমি আপনার কাছে জানেন না এই তো এখন তো আশা আপনার সাথে যে থানায় আছেন এই থানা আমাকে সাংবাদিক নাই আমাদের পুলিশ প্রশাসন নাই আমরা যেতে ফোন দিয়ে কথা করে দিই তাহলে ক্যারে ধরতে পারতো না মনে করেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এই মুহূর্তে ধরতে পারবো আমরা জানেন না খবর 64 জেলার মধ্যে প্রত্যেকটা থানার লেভেলের মধ্যে না আমার একদিন বাসাত নিচ্ছি বড় টাকা আছি এই টাকাটা হয়ে গেছে সাংবাদিক পুলিশ লে যায় ধরতে পারবো না এনি টাইম এই যে সবগুলো তো রেকর্ড যেহেতু ওটা আপনার ওর কাছে গেছি দরকার না কারণ আমরা ভালো মানুষ গেছি পরে কইছি আমি প্রস্তাব কই রাই শুনেন আপনার সম্মানের মোবাইল লয়ে গেল লগে আপনি যে পেন্ডোরের সামনে মাত্র ইমামতি করেন কারণ আমাদের ঘর সম্মান মান সম্মান অন্যরকম আল্লাহ দিছে ওকে এটা আমাদের পাইছেন কি টাকা হ্যাঁ টাকা ওর কাছে পাইছি না পরে টাকা রাখি দিচ্ছেন না না টাকা রাখাই দাম কার লাগি টাকা রাখেন আমি তারে কইছি তো যত টাকা লাগে টাকা রাখবো কে টাকা লাগে না আমি তেমন দেখছি না আমি খালি এই জিনিসটা যে আরো নষ্ট করছেন আপনি এখন তো আপনার আমি দোষ দিব আপনি এই জিনিসটা নষ্ট করলেন কি আপনি সে টাকা চাইলেন আমাকে তো সে জিম্মি করে দিচ্ছে বলছে যদি কিছু কেউ জানান তাহলে আপনার কিছু থাকবে না জানাইলে কিছু থাকবে না এই যে আমার কাছে কিছু থাকবে না মানে ও তো সব শেষ ওর তো আমি জায়গা ফেলে খেতে যাবো এইখান থেকে ও একটা সুদ শেষ এই ক্ষতিপূরণ কি আপনি দিতে পারবেন হ্যাঁ পারবো একমাত্র সমাধান করতে আপনি হেল লাগে আপনি ঝামেলা করেন না হ্যাঁ ঝামেলা দিতে না পারো কাল্লা না করুক আমি ঝামেলা মারামারি কিছু করার দরকার নাই দিতে পারলে দিবে না দিতে পারলে যে ওর যে জায়গা আছে এটা বিক্রি করে টাকা দিবেন না ওইগুলা ক্ষতি করতে মারামারি করে দরকার নাই জায়গা বিচার ভবিষ্যৎ নষ্ট ও থাকলে সমস্যা হইব আমি জানেন না না ইয়া করবো কি মনে করেন আচ্ছা যাই হোক আমার জিন্দি বানাইছে আদালত তো আব্বার কাছে কইবেন মানুষ হিসাবে চলছে শুনেন এনে কইবেন সমস্যা হয়ে যাবে বেমান যাইতো না আল্লাহ না করে হবে না ইনশাআল্লাহ যেহেতু কইছে রেডি করে দেবো এলা কইছে মুখ দেয়া আর কোনো কথা নাই কারণ এলা যে কথাটা কইছে এখন বাপের প্রতি দুই একটু শ্রদ্ধা নন মতো খায় মাথা গাড়ি তলে দিয়ে দিব কোনো কথা আছে আর কোনো কথা কই না আজকের ভিতরে মাল বাল সন্তানটা যদি সুসন্তান হয় তাতে 100% করে দেব আমি আর বেশি কোনো ছেলে পর্দারে কইছি যে তুই কাছে বসবি হ্যাঁ ও কাছে নিয়ে মোবাইল নিয়ে তোর কাছে বসাইয়া কিসান তুই এই জিনিসটা ই কইরা যে কোন জায়গায় দিছিস আমার জানা হ্যাঁ জানাইয়া তারপরে তুই আমার নিজে ফোন দিবি যাবো হয় জিনিসটা গেছে কাকারে ফোন দেন হ্যাঁ হ্যাঁ কাকারে ফোন দেন গেছে নাকি যদি জানা যায় তাও আমার ফোন দিবেন যদি ফোন যায় তাও ফোন দিবেন আপনার কাছে যাওয়ার সাথেই জিনিসটা যাওয়ার সাথে আমি ওর মোবাইল খুলে নিয়ে নেব ওকে রইছে আপনার কি চান ওইছে ঠিক আছে তাহলে এটা দিতে কেন আর উত্তর তো দরকার না কারণ যেহেতু গার্জিয়ান একজন মাথা হয় সেজন্য মোবাইলটা কাজ করে তা তো পারবে না এই পর্যন্ত 10 বার না 11 বার ফেরত দিছে আবার নিচ্ছে মানে দিছে আপনারে হ্যাঁ কাজ করতেছে এই যে আইছি না আইসি পরে লগে বাইরে দিয়ে দিছে হ্যাঁ পরের দিন আবারই অবস্থা টাকা পাঠানো লাগবো এই করুন লাগবো এটা তো ইয়া জানে এই যে তাইব জানে বক্ক সাবুদু জানে সবাই জানে আমি কোন আমি ভাই দোষ ভাই আমার ই করতে পারতেছে না সে আমারে যদি খালি একটু নলেজে তো রফিক ভাই অত হুজুর এই ঘটনা ছেলে খুলে মেয়ে করতেছে শুনেন একটা কথা কই আমি বুঝছি আপনি যে কথা কইছেন আপনি একজন হুজুর মানুষ আপনি জানার জন্য একজন মাশাআল্লাহ জানার জন্য আইবো একটা শিক্ষণীয় বিষয় নিয়ে জানতে আইবো জানা না দেখে আইবো কথা বলে হয়তো জানা দেখে আইছে একটা লোকের লাগে কভার করছে এটা কভার দিতে পারতো না বক্কা সাহেব কলি পরশুদিনকে একটা রাতে সেদিনকে ঘুরবা গেছি সেইখানে খালি একটা কথা কইছে তখন কথা আপনি যখন হাতে ওইখানে কথা বলছেন আমার কলি বিষয় সন্দেহ ছিল কইতেই পারে আমি কলি সন্দেহ করছি কিরে কি জন্য হয়েছে তারপরে জিজ্ঞেস করতে তারপরে বাইসের কী করতি আমার কাছে মিথ্যা কথা কইছে বুঝছেন ছেলে আমার হইতে পারে মিথ্যা কথা কইছে আমি আপনাকে সত্য কথা বলি আজ 12 বছর গাজীপুর আইসি 13 বছর রানিং চলতেছে আরে আপনি শোনা আমি জানি না ওই মাদ্রাসায় 12 বছর থেকে তাইফের মা বড় হুজুর বলছে আমি তাইফের মা কাছে আফা আমি চলে যাবো আমি বললাম আফার সম্পর্ক করেছি আমরা
আমরা বোনের সম্পর্ক করি, ভাই বোনের সম্পর্ক। ভাই জানে না কোনো কিছু হইলে পরে ফোন দিছে, হুজুর আপনি কই মুখ যাও, হুজুর একটু বাসায় আসুন তো, চলে গেছে। ভাইও মাইন্ডটি করতে পারে নাই। এই যে মারফেটের ভাই আছে না, তার সাথে বেশি ভালো জানে। ও তো এই আমার এখন কি কইছে যে উল্টা পাল্টা কিছু করলে তোমার নামে মামলা করবো। তাই মা তো আইছি, তাই আমার 2-3 দিন আমি তাহলে আমি আবার ফোন দিচ্ছি, আমি আবার সমতল গাফাবো না। ঠিক আছে দেখেন আল্লাহ কতটুকু মানে আমি মানে বুঝছেন। এই যে কালকে যে দেখে ডাইরেক্ট কইছে যে যদি তুমি কোনো হুজুরের কোনো ক্ষতি টতি করো তো তোমার নামে ডাইরেক্ট মামলা দিব। তুমি ঝামেলা করলে কি করতাম কিবা ফোন দিম কি আমার বাসা তো না। এই যে আইলাম না একদিন দেখা হলো না আমার লগে, তাই আমি একটা কইছি যে আমি হুজুর কই আবার মনে ফোন দিছিল লগে লগে আমার ফোনটা কইছে কিছু করে পরে আমি দেখা হলে গেছি গা, কি করতাম কিছু কইছেন। আমি আপনারে আপনি তো আমরা এতটুকু খালি একটু নলেজ এই কথা কওয়াটা তো সুন্দর শরম তোর ভাই, আপনি তো আমার খালি একটু নলেজ দিতে কানে দিতেন, তাহলে আপনি এই জিনিসটা সমস্ত সমাধান এমনি সমাধান হয়ে গেলে গা। কারণ তার তো চাওয়া পাওয়া, তার যত শাস্তি ততই দিই। তার লাগি ল্যাপটপ রেডি করে রাখছি, তার লাগি আমি ক্যামেরা রেডি করে রাখছি। তারা সবার জন্য গুড নিউজ, এখন থেকে আপনি যদি ফেসবুক আইডিতে বা 4টা সেটিংস ওকে করেন তাহলে দেখবেন যে সাথে সাথে আপনার ফেসবুক আইডিতে বা ডলার যুক্ত হয়ে যাবে। অনেকে আইডিতে দেখবেন এখন পর্যন্ত ডলার আসে নাই, অনেকে আইডিতে দেখবেন ডলার আছে। অর্থাৎ 4টা সেটিংস যদি আপনি ওকে না করেন তাহলে আপনার ফেসবুক আইডিতে কখনো কোনোদিনও বা ডলার আসবে না। সেই গুরুত্বপূর্ণ 4টা সেটিংসটা কোথায় কোথায় করতে হয় আমি দেখে দিচ্ছি। আমার আইডিকে ফলো দিলে কোন ভিডিও যদি আপনার কাছে একটু উপকারী মনে হয় অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। মোবাইল স্ক্রিনটা দিকে লক্ষ্য করুন, তাহলে আপনার কাজটা খুব সহজে করতে পারবেন। শুরুতে জাস্ট আপনার ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পরে এরপরে আপনাকে প্রথম সেটিং 1 নম্বর সেটিং সেটা হলো উপরে যে এই প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল পিকচার আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরপর এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড। অনেকের দেখবেন যে এই সি ড্যাশবোর্ড নাই, যাদের এই সি ড্যাশবোর্ড নাই তারা কি করবেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডট অপশনটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, এই অপশনে কিন্তু আপনাকে অন করতেই হবে। যদি আপনি না করেন তাহলে আপনার আইডিতে কখনো কোনোদিন ফেসবুক আপনাকে ডলার দিবে না। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মুড অফ লেখা। তার মানে আমি এটাকে টার্ন অন করেছিলাম, এই জন্য কিন্তু অফ দেখাচ্ছে। আপনাদের কিন্তু যারা অন করেননি তাদের লেখা থাকবে টার্ন অন, ভালো করে খেয়াল করুন, তাদের থাকবে টার্ন অন। এই অপশনে জাস্ট আপনি ক্লিক করে জাস্ট অন করে দেবেন। আমি যেহেতু অন করেছি, জাস্ট একবার অন করলে আর কখনো কোনোদিন অফ করতে পারবেন না, বা একবারই আপনি সুযোগ পাবেন। এটা দ্বিতীয়বার করলে কিন্তু আপনার মনিটাইজেশন সব কিছু ফেসবুক নিয়ে যাবে। এরপর হলো এই টার্ন অন করে দেবেন, এটা হলো 1 নম্বর কাজ, আপনারা সবসময় করবেন। এবার একটু ব্যাগের দিকে যাবেন, যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অপশন সেটা হলো 2 নম্বর সেটিং। সেটা হলো উপরে যে আপনার 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন আপনি ট্যাপ দিয়ে দেবেন। আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নামের প্রোফাইল, জাস্ট এই নামের প্রোফাইলের উপর আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এরকম চলে আসবে। এরপর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি খুঁজে বের করবেন। যে কোনো একটা ভিডিও, আপনি যে যতগুলো ভিডিও আপনি আপলোড দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আপনি আপলোড দিয়েছেন, যে কোনো একটা ভিডিও আপনি ক্লিক করবেন। মনে করেন এই যে ভিডিও ক্লিক করার দরকার না, এই পাশে দেখতে পাচ্ছেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, ভালো করে খেয়াল করুন, সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, এই অপশন আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে এরকম চলে আসবে, এরকম চলে আসবে। এরপর আপনার যে কাজ সেটা হলো এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনার কাজ হলো এই অ্যারো চিহ্ন আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংস লেখা দেখেন, এই যে সেটিংস, আপনার কাজ হলো এই সেটিংসের উপর ট্যাপ দিয়ে দেবেন। আমি ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর ভালো করে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা আপনাকে চালু রাখতেই হবে। এরপর উপর দেখতে পাচ্ছেন, দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এই যে দেখেন অ্যাডস অন ভিডিও, অ্যাডস অন ভিডিও, এটা কিন্তু অন করা সবসময় আপনাদের অন রাখতে হবে। আপনি যদি অন না রাখেন তাহলে ফেসবুক আপনাকে ভাই কখনো কোনোদিনও ভাই ডলার দেবে না। যদি অফ থাকে জাস্ট আপনি অন করে দিবেন। এতটুকু কাজ যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার ফেসবুক আইডির সাথে সাথে ডলার যুক্ত হয়ে যাবে। যদি আপনার ভিডিওতে অ্যাড শো না করে তাহলে ফেসবুক আপনাকে ডলার কীভাবে দেবে? এই জন্য জাস্ট এটাকে সবসময় আপনি অন রাখবেন। যেহেতু আমি অন রেখেছি এই জন্য আমার কিন্তু আমার ডলার আসে। আর আপনারা যারা অন করেননি তারা সাথে সাথে এখনই অন করে দিন, তাহলে দেখবেন সাথে সাথে ভাই ডলার চলে আসবে। এরপরে একটু ব্যাকের দিকে যাবেন। এরপরে হলো 3 নম্বর সেটিংস। এরপরে আরও 3 নম্বর সেটিং, সেটা হলো আবার ফেসবুকে চলে যাবেন। যার পর উপরে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন আপনি ট্যাপ দিয়ে দেবেন। আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংসের আইকন উপর আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক এখান থেকে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনের জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনারা করে দেবেন। অনেকে দেখবেন যে পাবলিক করা আছে, অনেকে দেখবেন যে পাবলিক করা আছে, তারা জাস্ট এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন সবসময়। এরপর একটু নিচের দিকে যাবেন।
একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দুটো অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এখানে এই দুটো অপশন সবসময় আপনারা অন রাখবেন। এই একটা অপশন দেখতে পাচ্ছেন, আর এই নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই দুটো অপশন সবসময় আপনারা অন রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও বিভিন্ন মানুষের কাছে ফেসবুক পৌঁছে দিবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, অর্থাৎ আপনার ইনকাম হবে। এই দুটো সবসময় আপনারা অন রাখবেন, দেখেন আমি অন রেখেছি। এরপরে আরেকটু কাজ করেন, এখানে আরেকটা অপশন দেখতে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশন ক্লিক করে দেবেন। ক্লিক করে জাস্ট এখানে সবগুলো অপশন দেখেন পাবলিক করে দেবেন। দেখেন আমি সবগুলো অপশন দেখেন এখানে তাহলে পাবলিক করা আছে, দেখেন আপনার সবগুলো অপশন এখানে যতগুলো আছে সবগুলোকে পাবলিক করে দেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে, শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট, এটাকে জাস্ট অন করে দেবেন। এবার অফ ফেসবুক রিভিউ জাস্ট এটাকে আপনি জাস্ট অন করে দেবেন। এই দুটো অপশন সবসময় অন রাখবেন। এরপর দেখবেন যে ফেসবুক আইডিতে আপনার সাথে সাথে বাই ডলার চলে আসবে। এই কাজগুলো আপনি নিয়মিত করুন, তাহলে আপনি ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমাদের জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব দেলোয়ার হোসেন, আব্দুল সামাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব ডাক্তার আশরাফ আলী, আমাদের আব্দুল সামাদ উচ্চ বিদ্যালয় এবং রাজ্য সুপার মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা পরিবারের প্রথম সদস্য যারা মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী যারা সাকিবুর রহমান সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, কলেজের প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্নেহাস্পদ আজকের যাদেরকে নিয়ে এই সুন্দরতম অনুষ্ঠান, আমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দীর্ঘ বক্তব্য হয়েছে, আমি সকল বক্তাগণের সাথে একমত করছি। তোমাদের উদ্দেশ্যে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের আগামী চলার যাতে মসৃণ হয় এটার উপর দীর্ঘ উপদেশ বক্তব্য হয়েছে। আমি মনে করি আজকে এই রাজিয়া সুবান মহিলা কলেজ স্কুলের যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দেবে তারা দুইটি কারণে সৌভাগ্য। প্রথমত, তোমরা এই কলেজের প্রথম ব্যাচের ছাত্রী, এটা হচ্ছে তোমাদের জন্য একটা গৌরবের বিষয়। এই কলেজ যতদিন থাকবে, এই কলেজ যতদিন এই পৃথিবীতে শিক্ষা বিস্তারে দাঁড়িয়ে থাকবে, ততদিন তোমরা প্রথম ব্যাচের ছাত্রীরা হিসাবে একটা আলাদা সম্মানে, আলাদা একটা কৃতিত্বের অধিকারী হিসাবে সকলের মনে মন্দিরে তোমরা অবস্থান করো। দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা তোমাদের মতো ছাত্রীরা আজকে 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, অথচ তোমাদের মতো অনেক মেয়েরাই আজকে কিন্তু শিক্ষা ক্ষেত্রে থেকে অনেক পিছিয়ে পড়েছে। তারা কিন্তু একসময় অথবা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু তারা জড়ে পড়েছে। তাদের থেকে তোমরা সৌভাগ্যবান যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা করে দিতে পারছো। আমি তোমাদের পরীক্ষার বিষয়ে যেটা কথা বলতে চাই, তোমরা যেহেতু জীবনে পাবলিক পরীক্ষা আরো দুটি দিয়েছে, একটা দিয়েছে জেডিসি আর একটা দিয়েছে এসএসসি। এসএসসি তোমরা দিয়েছে, জেডিসি দিয়েছে, তোমাদের অভিজ্ঞতা আছে বিষয়ে। এবার তোমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দিতে যাচ্ছ, সেটা হচ্ছে এইচএসসি। এই পরীক্ষাটা তোমার আগামী শিক্ষা ক্ষেত্রে তোমার শিক্ষা জীবন কেমন হবে, তোমার শিক্ষা জীবন কোন দিকে প্রবাহিত হবে, এটার জন্য কিন্তু এই এইচএসসি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখানে ভালো ফলাফল করো তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনে ভালো সাবজেক্টে অনার্স করতে পারবে, অথবা তুমি যদি অন্য যে কোনো ভালো জায়গায় পড়াশোনা করতে চাও সেটা তোমার প্রধানত কাজে লাগে। পরীক্ষার্থী হিসেবে তোমাদের যে কয়েকটা কাজ, সেটা হলো প্রথমত তোমাদেরকে আমরা আজকে একটা ফাইল দিয়েছি, সেখানে রুটিন দেওয়া আছে, কলম দেওয়া আছে, ইরেজার আছে, স্কেল আছে। এই যে ফাইল, এই ফাইলের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম সহ স্কেল আরো যেগুলো দরকার পড়বে, এই জিনিসগুলো প্রথমত নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের জন্য খরচ। যেহেতু তুমি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে না পারো, তাহলে পরীক্ষার হলে তোমাকে ঢুকতে দিবে, তুমি পরীক্ষা দিতে পারবে।
আমি গত কয়েকদিন আগে একটা অভিজ্ঞতা করেছি। আমি আমার বড় মেয়ে আবার এইচএসসি পরীক্ষা দিতে, সে সিলেট কমার্স কলেজের ছাত্রী, তো তার এডমিট আনতে সে যাচ্ছে, আমি তার সাথে গিয়েছিলাম, আমি তাকে নিয়ে গিয়েছি তার এডমিট আনার জন্য। তো এখানে কমার্স কলেজের সিস্টেম হলো ভিতরে ঢোকা যায়, বাইরে পর্যন্ত তাকে যাওয়া, ওদের যে মূল ফটক যেটা ওইখানে যাওয়া যায়, ভিতরে যাওয়া যায়। বাইরের ফটক থেকে মধ্যখানে অনেক জায়গা আছে, সেখানে বসানোর জায়গা আছে, অভিভাবকদের সেখানে যাওয়া। আমি দাঁড়িয়ে আছি, আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। হঠাৎ করে একটা মেয়ে আমার কাছে আসে, আসার পরে আমাকে বলতেছে যে আঙ্কেল আপনার কি মোবাইল ফোন আছে? আমি বললাম হ্যাঁ আছে। বললাম আমি একটা ফোন করবো। আমি বললাম কেন? বলতেছে যে আমার এডমিট কার্ডটা আমি বাসায় ফেলে এসেছি, এখানে এমসি কলেজের অনার্স থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে। আমার মনের মধ্যে একটা খটকা যাবে, ওই মেয়েটা দেখতে বয়স একটু বেশি বেশি মনে হচ্ছে। ওই সময় যে প্রতারণা করে না মেয়েরা, আমার 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 নলেজের মধ্যে ওটা চলে আসে, মেয়েটা প্রতারণা করার জন্য আমার এটা আসছে কিনা, এটা আমার মুহূর্তের মধ্যে আমার মনে হচ্ছে। আবার একটা জিনিস মনে হলো, সে এডমিট কার্ড ফেলে এসেছে। আচ্ছা, প্রতারণা যদি করারই কোনো ইচ্ছে থাকে, আশেপাশে কি লোকজন আছে, ছেলেরাও আছে, মেয়েরা আছে, অভিভাবকরা আছে, এরা হয়তো আমাকে সাহায্য করবে, এটা আমি চিন্তা করি। তাই বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার ওই যে আমার মোবাইলের লকটা খুলে আমি একটা তাকে দিলাম। সে ফোন করলো, ফোন করার পরে সে বলতেছে পিসি তুমি এতক্ষণ আসো না কেন, আমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তুমি আসো না কেন বলতেছে। উনি হয়তো বলছে আমি রাস্তায় আছি, আমাকে ফোন দিয়ে সে যখন চলে যাচ্ছে, তখন আমি বললাম যে তুমি অ্যাডমিট কার্ডটা যে ফেলে আসলাম, এটা কারণটা কি? তবে সে কিন্তু জবাব দিচ্ছে না। আমাদের হয়তো তাকে বিব্রত করার দরকার নেই, এমনি সে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। সে চলে গেল, সে যেখানে দাঁড়িয়েছিল 20 মিনিটের পরে একজন মহিলা আসলেন, তাকে অ্যাডমিট কার্ডটা দিলেন। কিন্তু ইত্যবসরে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, অনেকে তাদের আসন বিন্যাস দেখতেছে। এখানে আমি দেখলাম সবাই চলে গেছে, সে একাই এখানে দাঁড়িয়ে আছে। এই যে তার প্রথম দিনের পরীক্ষা, এই যে সে ফ্রাস্ট্রেশনে ভুগলো, এটা কিন্তু তার এই দিনের পরীক্ষাটা যে ভালো হবে না নিঃসন্দেহে, এটা অবশ্যই তার ভালো পরীক্ষা দিতে, তার যে এই যে মনের মধ্যে যে একটা পেরেশানি এসে গেছে, এটা কিন্তু তার ভালো পরীক্ষার প্রতি অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়ে থাকবে। এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড একসাথে স্টাফলার করে ওইটা, ওই যে আমরা ব্যাগটা দিয়েছি যেটা, ওই ব্যাগের মধ্যে রাখবে এবং এটা প্রতিদিন নিয়ে যাবে। আরেকটা কথা বলি, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড যদি তোমরা পাবা, ওটা ফটোকপি করবা, ফটোকপিটা বাসায় থাকবে, মূল কপি পরীক্ষা হলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Indeed we belong to Allah and indeed to him we will return. নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। আজকে আপনারা যার ভিডিও দেখতে পাচ্ছেন, উনি আমার শ্বশুর হাজি আবু বেতাল। উনি গত 25শে সকাল 9:08 নাথারার দেশে চলে। আর উনি সংসারী থেকে আগে থেকে উনি বিরত ছিলেন, তার ছেলেরাই সবকিছু করছে। এবং জানা পাওনার ব্যাপারে যদি কারো কোনো পাওনা দানা থেকে থাকে, তাহলে আপনারা ওনাকে বলবেন, ওনার সুযোগ্য সন্তান আছে, আমরা আছি, আমরা সর্বোপরি চেষ্টা করব। আমি সর্বশেষ মরমের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমি পত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সারওয়ার জাহান বাচ্চুকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মৃত্যুর আগেই বলেছিলেন যে মোস্তফা, আমি মারা গেলে আমার জানাজাটা তুমি পড়িও। এমনিভাবেই আমরা একদিন বিদায় নিব। মজুমের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেয়াত নসিব করেন। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, উনি বরবারি মসজিদের সভাপতি ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে। এছাড়াও উনি সামাজিক অনেক কাজের সাথে জড়িত ছিলেন। উনি দীর্ঘদিন সভাপতিত্ব করছেন
এই যে ফালু প্রধান হাদি ফালু প্রধান সাহেবের বাড়ির যে জামে মসজিদ, কারণ এই মসজিদের দীর্ঘদিন সভাপতি, ম্যান ইজ মর্টেল। এছাড়াও সামাজিক অনেক কাজের সাথে জড়িত ছিল, ব্যবসা বাণিজ্য করতে, কৃষি কাজ করতে, আচার বিচার করতে, কাজ যে বেশি করে ভুল তার বেশি হইতে চায়। সেই হিসাবে যদি তার আচার আচরণ কথাবার্তা কারো মনে কোনো কষ্ট থাকে, আল্লাহর রাস্তায় আজকের এই দিনে আগে বলেছি সকলকে আমি অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো, ওনাকে ক্ষমা করে দিবেন। আর যদি দেনা পাওনা থাকে, ছোটখাটো হইলে ছাইড়ে দেওয়ার মতো হইলে ছেড়ে দিবেন, না ছাড়ার মতো হইলে ওনার ছেলেরা আছে, পরিবারের সদস্য যারা আছে ওনাদের কাছে বলবেন, যে কোনো ভাবে আল্লাহর মত আপনাদের এটা যে কোনো ভাবে পরিশোধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যাই হোক, উনি মুরব্বী মানুষ, আমার জানা মতে উনি মোটামুটি ভালোই ছিল। এলাকাতে উনি পাঁচ ওয়াক্ত নামাজি ছিল, পাশাপাশি দীর্ঘদিন যাবতীয় অসুস্থতার কারণে হয়তো ইদানিং হয়তো মানুষের সাথে যোগাযোগ কম হয়েছে। এছাড়া তো উনি সামাজিক ভাবে সকল কাজের সাথেই অগ্রণী ভূমিকা রাখতো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আবারও মরহুমের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মরহুমের স্মৃতিচারণ করার জন্য কোরআনের হাফেজ হচ্ছে ওনার মরহুমেরই একজন